এই ফুটবল খেলা প্রথম স্লোগান ছিল মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই আজকে এই খেলার আয়োজন করা হয়েছে। এটা মুর্তজা পাহলওয়ান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার উদ্যোগেই আমাদের আজকে এই খেলার আয়োজন করা হয়েছে। এটা চরপাড়া গ্রামেরই দুইটা দল মুখোমুখি হয়েছে, ওনাদের সুন্দরভাবে আমাদের খেলা পরিচালনা করা হয়েছে এবং শেষ হয়েছে। এর লেগে আমি যারা আমাদের এখানে স্পন্সর ছিল, আনোয়ার ভাই, আলামিন, তারপরে আপনি যারা এই যে তপন ভাই ছিল, যারা ছিল, হ্যাঁ আমার ফুড ক্যাম্পও ছিল, আমিও ছিলাম, যে সবাই সহযোগিতায় সুন্দর একটা খেলা হয়েছে। এলাকায় সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে, এলাকার সবার পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবং যারা এই খেলার আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে শাকিলকে। আর যারা খেলোয়াড় সুন্দরভাবে খেলা পরিচালনা করছে তোমাদেরকে এর জন্য ধন্যবাদ। নেক্সটে আসি, যে আজকে মূলত এখানে বসার উদ্দেশ্য কিছু কারণ, এটা ওনারা বক্তব্য দিবে, আমি প্রথম দিকে কিছু কথা বলিনি। আপনারা জানেন যে এই চরপাড়া গ্রামে আমরা একটা সর্বপ্রথম একটা ক্লাব গঠন করি। আমি 2 বছর এই গ্রাম থেকে ছিলাম না, তারপরে আইসা চরপাড়া জাগ্রত যুব সংঘ একটা ক্লাব গঠন করি। এই ক্লাব গঠন করার উদ্দেশ্য একটাই ছিল, এই এলাকার কোনো গোষ্ঠী বা কোনো ময়মনসিংহ জামালপুর কোনো ভেদাভেদ নাই, একত্রিত এক প্ল্যাটফর্মে যুব সমাজকে আনার জন্য আমরা একটা ক্লাব গঠন করি এবং দীর্ঘদিন আমরা সুন্দরভাবে পরিচালনা করে আসছিলাম। মাঝখানে কোনো একটা কারণে আমরা বিলুপ্ত করা হয়। প্রায় 2 বছরে বিলুপ্ত করার পর যখন আমরা দেখলাম এই যুব সমাজটা আবার একটা বিশৃঙ্খলায় চলে গেল, একটা মানে কোনো রেসপেক্ট নাই, কোনো গ্রুপ নাই, যে যার মতো চলে, এবং একটা পর্যায়ে তারা নেশায় আসক্ত হয়ে গেল। যখন আমি ঢাকায় থাকি, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, এই জায়গায় গাঁজা খাচ্ছে, ওই জায়গায় গাঁজা খাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না, মুরব্বীরা পর্যন্ত যখন ফোন আসা শুরু হলো, তখন বাধ্য হয়ে আমরা শাকিলকে বললাম যে আরেকটা ক্লাব আমরা গঠন করি। তখন এই ক্লাবের নামের যে দায়িত্বটা দেওয়া হয় আলামিনকে, এই নামটা প্রমিজিং ভয়েস স্পোর্টিং ক্লাব। এর মানে হচ্ছে প্রমিস মানে ওয়াদা করতেছি, ভয়েস মানে যুব সমাজ, প্রমিজিং ভয়েস স্পোর্টিং ক্লাব, এই ক্লাবের নামটা দেয় আলামিন। এই ক্লাবটা আমরা গঠন করি এবং ক্লাবের গঠন করার প্রথম যেদিনকে আমরা গঠন করি সেদিনকে এখানেই আমরা একটা মিটিং করেছিলাম, মাদক বিরোধী আলোচনা সভা। যে এখানে আমরা বিভিন্ন গ্রাম থেকে কিছু লোক নিয়ে, ভাইও ছিল, যে আমরা অনেক সুন্দর একটা বক্তব্য, এবং ওই উদ্বোধনের দিনে আমরা যে গঠনটা হয়েছে, সবাই অনেকে সমালোচনাও করছে যে আমাদের গ্রামে মাদকাসক্ত এই সে এখানে বদনাম ছড়াইলো না। আমগো স্লোগান ছিল আগে আমাদের ঘর থেকে আমরা মাদক বিরুদ্ধে আলোচনা শুরু করবো। তো ইনশাল্লাহ আমরা সফলও পাইছি। এখানে যারা মাদক বিক্রি করতো তারা কিন্তু কোথাও হয়ে গেছে, যারা খায় তাদেরকে আমরা লিস্ট করে, আমি ইন্ডিভিজুয়াল ঢাকা থেকে ফোন দিয়ে বলা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যদি কেউ খায় পরবর্তীতে আমরা তাদের গার্জেনকে ডাকবো। যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আগাইছে, অনেক ভালো জায়গায় আসছি আমরা। তো এখন আসার পরে এখন এই যে যুব সমাজগুলোর আমরা একত্রিত নিয়ে আসছি, যারা গার্জিয়ানরা আছেন গার্জিয়ানের উপদেশ করে কথা বলবো। আমি প্রথমে আমাদের এলাকার যে গার্জিয়ান আছে আমি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ করি। সেই মেসেজটা হলো, যেহেতু আমাদের এই গ্রামের কোনো ভেদাভেদ নাই, গোষ্ঠী বা ময়মনসিংহ জামাল কোনো ভেদাভেদ নাই, সকলের সন্তানকে, আপনি কার ছেলে কার মেয়ে এটা আমরা দেখি না, আমরা দেখি যুব সমাজকে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে খেলাধুলা এবং পড়ালেখা এবং মাদক, এই 3টা জিনিস, পড়ালেখাও করবে, খেলাধুলাও করবে এবং মাদক থেকে বিরত থাকবে। এবং শুধু এই 3টাই করলো, কিন্তু সে ভদ্র হলো না, অভদ্র হলো, সম্মান করলো না, মুরব্বীদের রেসপেক্ট করলো না, আমরা সিনিয়রদের রেসপেক্ট করলো না, এই জিনিসটা যে শিখলো না, তাহলে কিন্তু তার সে ব্যর্থ হইলো। এর লেগে আমরা একটা জায়গা নিয়ে আসলাম যে সে যেন ভদ্রতা শিখে, সিনিয়র মেনটেন শৃঙ্খলা ভদ্রের মধ্যে থাকে। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা যুব সমাজকে আমরা এক জায়গায় নিয়ে আসছি। কিন্তু আমরা মাঝে মাঝে যখন কোনো ছেলেরা অভদ্র হয় বা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা অভদ্রতার লক্ষণ আমরা পাই, তাদের কিন্তু আমরা পানিশমেন্ট দিই। কিরকম, এটা মুরব্বীদের কখন আমি আজকেই প্রথম মুরব্বীদেরকে নিয়ে বসছি, যদি আমাদের ক্লাবের কোনো ছেলে সিনিয়রদেরকে সাথে বেয়াদবি করে, বেয়াদবি কোনো জায়গায় আমাদের ক্লাবে নাই। আমরা বলছি যদি কেউ বেয়াদবি করে ওনাকে সাময়িক ক্লাবের খেলাধুলা থেকে শুধু দূরে রাখবা, কিন্তু সে বহিষ্কার নাই, এখানে এমন কোনো পদও নাই, কিচ্ছু নাই, যা আজকালে উনি বেয়াদবি করছে ওই খেলাধুলা থেকে সে সরে থাকবে। অন্য একটা ছেলে যদি দেখে যে না খেলার মাত্র বেয়াদবি করছে, ওরে 2 মাস যাবত খেলতে নেয় না, ওর মধ্যে একটা অনুশোচনা আসবে যে আমি তো খেলতে পারতাছি না, আমি বেয়াদবি করছি, আর বাচ্চাগুলো কি করবে, সে বেয়াদবি শিখবে না। কিন্তু ওই ছেলেটা যদি তার শাস্তি আমি না দেই, তার পরবর্তী যে ওই বাচ্চাটা বেয়াদবি করবে খেলার মাঠের মধ্যে, সিনিয়রদের সাথে করবে। এখন আমরা ইদানিং দেখতেছি যে বাচ্চাটা বেয়াদবি করতেছে খেলার মাঠে, তারা আমরা বহিষ্কার করতেছি না, জাস্ট সাময়িক তারা খেলা থেকে বিরত রাখতেছি। তখন আমরা দেখতেছি কিছু গার্জিয়ান আমাদের খেলার মধ্যে আসা বলে যে আমার বাচ্চা কেন খেলতে পারবে না, অমুক কেন খেলতে পারবে না। এরকম আমরা তোমাদের সন্তানদেরকে যে আমরা এই জায়গায় নিয়ে আসছি,
আমরা কিন্তু এই যে ঢাকা থেকে আমি আসছি, ভাই আসছি, এই ভাই প্রত্যেকটা খেলার মধ্যে যদি নাও দেয় 10,000 টাকা দেয়। আমি যতগুলো খেলার আয়োজন করছি খালি ফোন দিয়ে ভাই 10,000 টাকা লাগবে দিয়ে দিছি, আরো শর্ট আছে 5,000 দিয়ে দিছি, আমি দিয়ে দিছি। আমি তো দিই, এটা তো কোনো আমি কখনো আমার নাম বলি না। তো আমরা যে এই যে হাজার হাজার টাকা, আজকে প্রায় 50,000 টাকা খরচ হয়েছি। এই যে আমরা টাকা পয়সা খরচ করতেছি, কোনো গার্জেনের কাছে টাকা নিচ্ছি কি? এখানে যারা গার্জেন কেউ বলতে পারবেন কার কাছে টাকা চাইছি? আছে কেউ আছে? যুব সমাজ তোমরা যারা আসছো, তোমাদের কখন টাকা চাইছি? তোমাদের কখনো আমরা মারছি কোনোদিন? শাসন করছি? বরঞ্চ আমরা বুঝাইছি। কখনো কোনো দিন বেয়াদবি আমার সাথে করে না। কিন্তু আমরা ইদানিং দেখতেছি আপনার সন্তান রে, আপনার বাইস্তারে, আপনার পোলাপান রে যদি আমরা নিয়ে আসি এখানে, বেয়াদবি করলে, শাসন করলে আমরা করতেছি। কিন্তু আপনারা গার্জেনরা যদি আইসে এখানে ফোর্স করেন আমার ছেলে কেন খেলবে না, অমুক ছেলে কেন খেলবো না, এটা আমাদের ক্লাবের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনাদের কাছে অনুরোধ, আপনার সন্তানকে আমাদের ক্লাবে আনার উদ্দেশ্য একটাই, মানুষ করা। আর যদি প্রয়োজন মনে করেন না আমার পোলার মানুষ করা তোমার দায়িত্ব না, ভদ্রতা শেখা তোমার দায়িত্ব না, তাহলে আপনার ছেলের নিয়ে আপনি আলাদাভাবে মহামাডামে নিয়ে খেলেন, কোনো সমস্যা নাই। আর যদি না আমার খেলে তোমাদের সাথে থাক, আমরা তো এখানে তাদের নিয়ে মিছিল মিটিং করাইতেছি না, আর তাদেরকে নিয়ে আমরা কোনো এমপি মন্ত্রী হবো না। আপনার ছেলেটা একটা গ্রুপ দেন, পর্যায়ে পর্যায়ে যায়। কিন্তু আমরা গেছি ঢাকা শহরে, আমার পর্যায়ে উজ্জ্বলদের একটা গ্রুপ ছিল, হাতেনদের, ওরা দেখেন চলে গেছে। এভাবে পার্ট বাই পার্ট আসতেছে, একটা নেতৃত্ব ঢাকায় চলে যাচ্ছি আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে, আরেকটা গ্রুপ নেতৃত্ব দিচ্ছে। এখন যখন শাকিলদের গ্রুপ নেতৃত্ব দিতেছে, এখন শাকিল এক সময় যাইব, আরেকটা গ্রুপ শিখাই দেবো, ওরা দিব। এইভাবে আমি পর্যায়ক্রমে একটা একটা পার্ট তৈরি করতেছি। কিন্তু আপনাদের গার্জেনদেরকে অনুরোধ, আপনারা কেউ নেক্সট টাইমে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন, আমরা করবো, আপনারা কোনোদিনও ফোর্স করবেন না। আর তোমরা যারা ক্লাবের সদস্য আছো, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলবা, গার্জিয়ানদের কাছে বইলা বিশৃঙ্খলা করবা না। তোমাদের কাছে কোনো সময় আমরা পেশা কোনো টাকা নেই, কোনো এখানে কোনো যারা আছে যুব সমাজ যারা ইনকাম করো না, কেউ বলতে পারবা তোমার কাছে টাকা নিচ্ছি কোনো সময়? চাইছি? এই যে খেলাধুলা করো, টাকা খরচ করি নিজের থেকে, এই যে খাওয়া দাওয়া অর্জন করি, যত কিছু করি, কখনো তোমার কাছে টাকা চাই না। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এখানে খেলবা, প্রতিদিন সপ্তাহে 7 দিন খেলবা, একটা গ্রুপ করবা। বল লাগতেছে, বাইরে বলতেছে ভাই বল লাগবো, 3টা 4টা 5টা দিয়ে দিতেছে, ভাই ব্যাট লাগবো, তপন ভাই দিয়ে দিতেছে, আর সময় বল আরেক খেলে যা লাগতেছে ভাই আমার কইছে এই মুর্তজা ফাউন্ডেশন থেকে আসছে, অসদা থেকে আসছে। আচ্ছা আরেকটা কথা কই, এই যখন এই শুনে আমাদের এই মেসেজটা কিন্তু আমরা গ্রামের লিপিবদ্ধ নাই। এই মেসেজ যখন এখন বিভিন্ন গ্রামে চলে গেছে, তারাকান্দি অনুযায়ী এত সুন্দর একটা ঐক্য চরপড়া গ্রামে যুব সমাজ, অনেক মাঠে দর্শক ছিল এই যে আচ্ছা কুট্টাকান্দা থেকে আইছে ভাই, কুট্টাকান্দা থেকে আইছে, চলে গেছে। যখন দেখছি এই লোকটা সমাজের মানবতার কাজ এত বেশি করতেছে, আমাদের শুধু এলাকা না বাইরের এলাকা তো আসতেছে। খেলাধুলা হলো অনেক কিছু শেখায়, নেতৃত্ব গুণ শেখায়, শৃঙ্খলা শেখায়, শ্রদ্ধা শেখায়, অনেক কিছু শেখায়। সুজন যেটা বললো যে আজকে প্রায় 40-50 মিলিয়ে দিচ্ছে, নানার ভাই দিচ্ছে, আঙ্কেল আছে, এইখানে আশ্চর্যজনক ভাবে দেখলাম যে একটা ক্লাব গঠন করা হয়েছে। ক্লাবটা খেলার একটা পার্ট, যে একটা ক্লাব থাকলে খেলা তার একটা অংশ থাকে। তরুণ সমাজ বা যুব সমাজরা অবসর সময় বা বিকেল বেলা খেলবে, তাদের শারীরিক মানসিক বিকাশ ঘটবে, তারা অন্যান্য জুয়া বা মাদক এগুলি থেকে দূরে থাকে। কিন্তু আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ক্লাবটা শুধু খেলার জন্য, খেলার জন্যই তোরা আজ পর্যন্ত যে সবাই আমার কাছে যায়, ওর কাছে যায়, আঙ্কেলের কাছে যায়, বল কিনে দেন, এটা কিনে দেন, সেটা কিনে দেন, কিন্তু একটা ছেলে কিন্তু জানে না যে আমি এই সাবজেক্টে দুর্বল বা আমি কি পড়া উচিত, আমি কি কারিগরি লাইনে পড়বো নাকি আমি জেনারেল লাইনে পড়বো, এই কথা কিন্তু কারোর বলে না। আমাদের ক্লাব ছাড়াও আমাদের এই এলাকাবাসীর উদ্দেশ্য কি? আমরা যারা একটু ভালো অবস্থানে আছি, আঙ্কেল কিন্তু অবসর জীবনযাপন করতে হবে। ওনাকে যখনই আমি ফোন করি উনি গ্রামে থাকে। উনি কেন গ্রামে থাকে? ওনাকে এখন গ্রামে থাকার বয়স, উনি তো নাতির সাথে শহরে আরামে এসির মধ্যে বসে থাকতে পারে। উনি কেন? উনি একটা মাদ্রাসা থেকে, মাদ্রাসা তো দেখাশোনা ওখান থেকেও করতে পারে। উনি কিন্তু এলাকার সার্বিক কল্যাণ চায়, মঙ্গল চায়, এলাকার ছেলেমেয়েরা কিভাবে চলতেছে, পাশাপাশি এই গ্রামীণ জীবনটা উনি উপভোগ করে। কাজে আমাদের সবার চাওয়া কি, শুধু খেলার ক্লাবটা না, আমাদের সবার চাওয়া আমাদের গ্রামের সার্বিক অবস্থার উন্নতি করা। আজকে আপনার ছেলে যদি ভালো চাকরি পায়, বেতন পায়, কিন্তু আমারই দিবেন না, আনোয়ার বাড়ি দিবেন, ওনারও দিবেন না। আপনার পরিবারে উন্নত হবে, আপনার বংশ উন্নত হবে, সেটা দিয়ে দেশের উন্নতি হবে। এটা যেমন যেটা আক্ষেপের সুরে আজকে বলতেছি, সবাই বল চায়, ব্যাট চায়, জাল চায়, এটা চায়। একটা ছেলে আজ পর্যন্ত বলুন না যে আমি এই সাবজেক্টে দুর্বল আছি বা আমি তো 9-এ পড়ি, আমি কিভাবে গেলে আমি একটা ভালো চাকরি পাইতে পারি, আপনি আমার একটু পরামর্শ দেন। এটা যেমন ছাত্ররা বলে না, এটা আপনারা যারা ছাত্রদের গার্জিয়ান আছেন
তারাও কিন্তু কোনোদিন আমার কাছে দিয়ে বলেন না যে তপন বা ডাক্তার সাহেব আমার একটা ছেলে আছে বইও খায় না ইয়ার পরে পরে অষ্টধারে পরে তোর একটু কেমনে কি করতে পারি একটু পরামর্শ দাও বইটুই চাই বাবা এই কথা কিন্তু কেউ করে না। নাকি কর কি ওই যে ইন্টার পাস করার পরে হয়তো বিয়ার পর পড়াইছেন একটা চাকরি দাও। এখন বর্তমান যে প্রেক্ষাপট ইন্টার পাস মেট্রিকের কোনো চাকরি আছে? এই জন্য বললাম যে আমাদের সবার চাওয়া হলো এলাকার সার্বিক উন্নতি ঘটানো। আপনারা খেয়াল করে থাকবেন এক সময় সভা হইতো না, আমরা কিন্তু প্রতি বছর খুব জাঁকজমকপূর্ণ ভাবে করি এবং আশা করতেছি এইবার একটা যেহেতু এখন ইসলামী সম্মেলন থেকে প্রতিবন্ধকতা উঠে গেছে, আমরা আশা করতেছি যে ডিসেম্বরে যেটা হবে এটা আর সুন্দরভাবে করবো। এর মাধ্যমে আমরা কি একটা মেসেজ দিই যে এটা মাদক বিরোধী হোক, এলাকায় একটা শান্তি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় থাকুক। এই যে এখনো যে শুনলাম যে জুয়া খেলে, আজ পর্যন্ত জুয়া খেলে কেউ লাভবান হচ্ছে রেকর্ড কি আছে? রেকর্ড নেই। জুয়া খেলে শুধু সব লুজারি হয়েছে। এক সময় যে আনোয়ার ভাই বললো যে আপনার সন্তান 9টা পর্যন্ত যদি বাইরে থাকে এটা কেন হবে? এখন বিদ্যুৎ আছে, আমাদের কথা যদি আমরা ধরি কেরাসিনের আলো তো কপি বালু তো আমরা পড়ছি, কিন্তু সন্ধ্যা 7টার সময় আপনি যদি হাইটে যাইতেন প্রত্যেক ঘর থেকে কিন্তু পড়ার শব্দ আসতো। স্কুলে যাইতেন পিড়াই লাম্বা করে বলতো ছাত্রদেরকে, দেখছি না আমরা ব্যাথ নিয়ে। এখন আপনি পান কোনো জায়গায় দেখেন কিন্তু সন্ধ্যার দিকে হাঁটেন কোনো পড়ার শব্দ নাই, কিচ্ছু নাই। আপনার উন্নতি আমার উন্নতি এলাকার উন্নতিটা কিভাবে হবে এটা তো নিজেরই আপনি বুঝতে পারেন। এই যে আলামিন যে বললো, আলামিন নিজেই কিন্তু একটা উদাহরণ দেখেন আপনি। আলামিন 2টা চাকরি পাইছে, ওর কোনো জায়গায় যাওয়া লাগছে? অথচ ওর আব্বা কি করে? ওর আব্বা একটা দরিদ্র পরিবার, দরিদ্র মানুষ। ওরা 6টা ভাইয়ের মধ্যে 3টা ভাই বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। ওই 2টা যখন বের হবে ওরা বড় চাকরি করবে। ও কি করছে? ওরা ছোটবেলা থেকে আমাদের এখানে দেখছে, কষ্ট বিষ্ট করে বড় হয়েছে, এখন কিন্তু ওরা মানুষ হয়ে গেছে। উদাহরণ তো আমাদের চোখের সামনে আছে। আমরাও একটা মোটামুটি ভালো জায়গায় আছি। আঙ্কেলের ভিতরে রনি চাকরি করে, কারো কোনো হেল্প লাগে না। আমরা যদি নিজেরইটা না বুঝি তাহলে তো হবে না। ক্লাবটার উদ্দেশ্য শুধু খেলাধুলা না, খেলাধুলা একটা অংশ, খেলাধুলা তো অবশ্যই থাকবে। খেলাধুলার মাধ্যমেই শরীর স্বাস্থ্য বিকশিত হয়, একটা কিশোরের মানসিক বিকাশ ঘটে, কিন্তু প্রধান উদ্দেশ্যটা হলো তো আমাদের পড়াশোনা। এই ওদের একটা শপথ বাক্য বানাবে আলামিন। ক্লাবে যারা আসবে শপথ বাক্য আসবে এবং পড়াশোনার ব্যাপারে প্রতি মাসে একটা করে রিপোর্ট দিবি। ক্লাবে যারা খেলে খালি খেলাধুলা না, খালি খেলাধুলার জন্য আমরা সবাই হেল্প করি না। খেলাধুলা তুই যেটা করলি 3 বছর পরে তো শেষ। তারা কেউ কি জাতীয় দলে যাইতে পারবে? জাতীয় দলেও না। তা আমরা কেন এই যে আজকে 40-50 হাজার টাকা খরচ করলাম, আজকে 40-50 হাজার টাকা খরচ করলাম, কিন্তু যদি 20টা ছেলে থাকে, আপনার যদি 20টা গার্জিয়ান থাকেন, তাহলে আপনার ছেলের পিছনেও কিন্তু 2000 টাকা খরচ হয়েছে। আজকে করছি না? ও করছে, আমি করছি, আমরাই তো করছি, যে কয়জনই করছে। কাজে এটা তো শুধু খেলাধুলার জন্য না, আপনার ছেলেটা, আপনার যুবক ছেলেটা, আপনার কিশোর ছেলেটা যেন পড়াশোনায় কি হয়। আপনার ওই যে আমরা মাদক বিরোধী সবাই কথা বলছিলাম যে আপনি নিশ্চিত করবেন যে সন্ধ্যা 7টা 7:30টার সময় আপনার ছেলেটা ঘরে আসছে কিনা এবং সন্ধ্যা 10টা-11টার সময় সে ঘুমাইতে গেছে কিনা। তো তা না করে আপনি খবর রাখলেন না আপনার ছেলে কি করে। পরে দেখা যাচ্ছে এক সময় বয়স হয়ে গেছে 25 বছর, তখন আমার মতন ওর মতন আঙ্কেলের মতন লোকের কাছে বলে এটা চাকরি দেন, তো আমরা দিতে পারবো না। আমার কাছে অনেকেই গেছে, তখন কিন্তু তখন ওই ছেলেটা যেটা হইতে পারতো আপনার সম্পদ, দেশের সম্পদ, ওটা হয়ে গেলে কিন্তু সবার বোঝা। কাজেই এই ক্লাব গঠিত হয়েছে সার্বিক উন্নয়নের জন্য, এলাকার সার্বিক উন্নয়নের জন্য। এটা মেনে রাখবি, শুধু এটা না। হ্যাঁ, এখানে শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করবি, দেখি কয়জন এই শিক্ষামূলক অনুষ্ঠানে এসে যোগদান করে। আর আপনারা এটা খেয়াল রাখবেন, এটা যদি খেয়াল না রাখেন তাহলে ওই যে মেট্রিক পাস কোনো মতন করছে এটা দিয়ে কিন্তু কোনো চাকরি পাবে না। আগে শিক্ষকরা ছাত্রদের মাইরে একটা পিড়ে লাশ বানাই ফেলেতো, গার্জিয়ান কিছু বলতো না। এখন সোয়ার মারলো দেখি গার্জিয়ানদের শিক্ষকরা ধরে এই যে অবক্ষয় ঘটছে, সোশ্যাল অবক্ষয়, এটার জন্য আমাদের এই অবস্থা। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আজকে অনেক রাত হয়ে গেছে, আমরা আর বেশি কথা না বলে আপনারা ধৈর্য ধরে শুনছেন। সবার কথা সারমর্ম কিন্তু একটাই, যে আপনার ছেলের দিকে প্রথমে আপনাকে নজর দিতে হবে। আমরা কিন্তু দিব পরে। আপনার ছেলে সঠিক জায়গায় স্কুলে যাচ্ছে কিনা, সঠিক সময়ে এসে ঘরে আসতেছে কিনা, কাদের সাথে মিশতেছে, এই জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমরা আমাদের সবারই প্রত্যাশা যে আমাদের যে মোটিভেশনাল সেশন, এই যে আজকে সবার সাথে বসছি, এটা কিন্তু একটা মোটিভেশনাল একটা সেশন। এই যে আমরা কথা বলতেছি, আপনারা শুনতেছেন, 20টা কথা শুনলে 20টার মধ্যে একটাও যদি মানেন যে না, তো 10 জন এই কথাগুলি বলছে, দেখি আমার ছেলেটা সন্ধ্যার সময় আসছে কিনা, তাহলেও কিন্তু 10% লোক উপকৃত হবেন। এবং এটা কিন্তু সময় থাকতে করতে হবে। ছেলের বয়স যখন 30 হয়ে যাবে, তখন যদি আপনি ঘরে থাক, তখন দেখবেন সারাদিনই ঘরে বসে থাকবে, তখন কাজ কাম থাকবে না, খেলতেও পারবে না, কাজ কামও থাকতে পারবে না,
টেকা করে জুয়াও খেলতে পারবে না, তখন সারাদিন ঘরেই বই থাকবে, ওই ঘরে বয়ে তো তখন কোনো কাজে আসবে না। কাজেই প্রত্যেক গার্জিয়ানকে আমরা অনুরোধ করতেছি যে আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখেন। আর গার্জিয়ানদেরকে অনুরোধ করতে তোমাদের বলতেছি, খেলাতে লইছে না দেখে ঝগড়া বাজাই দিচ্ছে, এটা কিন্তু ঠিক না। একটা ফুটবল টিমে 20 জন থাকে, খেলে 11 জন। মেসিরও কি বিশ্বকাপের ম্যাচে তুলে নেয় না? মেসিও দেখবো তালি দিয়ে বেড়ে যায় না, ঝগড়া বাজায় যে না আমার তুললিকে, আমি তো বিশ্বের সেরা প্লেয়ার। এটা কি করে? খেলাধুলার মধ্যে একজন টিম লিডার থাকে, মসজিদে একজন ইমাম থাকে, ইমাম হলো লিডার। ইমাম যদি ভুলও পড়ে, পিছন থেকে সতর্ক না করে, তাহলে ওইটাই ঠিক হয়ে যাবে। দুষ্গুণ এটা ইমাম সাহেব বুঝে। প্রত্যেকটা খেলায় একজন শৃঙ্খলা থাকে। ফুটবল খেলাতে টিম লিডার থাকে, অধিনায়ক থাকে, ক্রিকেটে অধিনায়ক থাকে, অধিনায়ককে ফিল্ড সাজায় না। তো খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নেতৃত্ব গুণ এগুলি তোমাদের শিখতে হবে। এই বিষয়গুলি খেয়াল রাখবা। পড়াশোনা হলো টপ প্রায়োরিটি, খেলাধুলা হলো সাবসিডিয়ারি। পড়াশোনার মাধ্যমে তুমি যদি একটা ভালো চাকরি পাও, তোমার সারা প্রজন্ম এটা উপকৃত হবে। কিন্তু তুমি খেলোয়াড় হলে 5-7 বছর খেলবা, পরে শেষ। এটা তোমার গঠনের জন্য, এর জন্য টপ প্রায়োরিটি হলো খেলাধুলা। আলামিন, তুই আর শুধু খেয়াল রাখবি, এদের প্রত্যেকের আগামী মাসে রিপোর্ট কার্ড আমাদের কাছে জমা দিবি। আনোয়ার ভাই আছে, আমরা 3-4 জন আছি, যে ওর এই অবস্থা, ও ক্লাস 9-এ ছিল, এই করছে, এই তারপরে তাকে আমরা সার্বিকভাবে মূল্যায়ন করব। শুধু যে ভালো খেলে ওরা দিলে নাচবো ওরকম না, ঠিক আছে? খেলা, পড়াশোনা থেকে টপ প্রায়োরিটি দিবি। পড়াশোনা 1 নাম্বার, তারপরে খেলা, অন্যান্য কাজ। পড়াশোনা, তারপরে যে মাদক, সে কি সুস্থভাবে বেড়ে উঠতেছে কিনা, তারপরে আর গার্জিয়ানদের যেটা বললাম, যে আপনারা যদি আপনার নিজের পরিবারের সন্তানের ভালো চান, তাহলে এই জিনিসগুলি দেখেন। হ্যাঁ, আমরা যে উনি কাজ বাদ দিয়ে বসে আছে, আমি একদিনের জন্য আসছি, আঙ্কেল এই যে এত রাত পর্যন্ত বসে আছে, এটা উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে সচেতন করা নয়, আর কিছু না। আজকে অনেক রাত হয়েছে, সবাই আলোচনা করলাম, আলোচনার সারাংশ কিন্তু আমরা সবাই বুঝি, কিন্তু এটা ঘরে যায় আমাদেরকে পরিবারের উপর প্রয়োগ করতে হবে। আর এরা বিনয়ী হইতে হবে। পৃথিবীতে যে যত বেশি উপরে গেছে, সে তত বিনয়ী হয়েছে। তুমি যদি দেখো যে হিংসা করে, ও আজকে বড় হয়ে গেল, না আমি হিংসা করা যাবে, তুমি থাকবে, তুমি আরো বড় হবা, অসুবিধা কি? এটা তো কোনো লিমিট নাই, লিমিট আছে? হ্যাঁ, মানুষ চাইলে কিনা যেতে পারে। ছাত্রদের উদাহরণ যদি তুমি দেখো, একজন ছাত্র 2জন ছাত্র মিলে তুমি মিছিল বের করছিল, বলছিল না? কত পর্যন্ত গেছে? সারা বিশ্বে আলোচিত হচ্ছে। প্রথমত 1-2 মিছিল বের করছে, কুটা নিয়ে। আমরা সবাই জানেন যে কুটা 5-6 জন একটা কমিটি করে একটা মিছিল বের করছে। তারপরে ধীরে 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 কোথায় গেছে। এই জন্য বললাম, সকলের সম্মিলিত এফোর্ট যদি আমরা দেই, আমরা এলাকাটাকে সুন্দর করতে পারবো, সবকিছু আমরা সুন্দর করতে পারবো। প্রত্যেক ঘরে থেকে আমাদের একটা চাকরিজীবী ছেলে বেরিয়ে আসবে, নাহলে একজন ভালো ব্যবসায়ী বেরিয়ে আসবে, নাহলে একটা কোম্পানিও যদি চাকরি করে, সে সুন্দর চাকরি করতে পারবে। বিদেশ চলে যাবে। সবাই তো চাকরি করতে পারবে না, সরকার এত এফোর্টও করতে পারবে না, বাট সে প্রতিষ্ঠিত হবে। এই জন্য গার্জিয়ানদের সচেতন হতে হবে, ছেলেমেয়েরা তো হইতে হবে। আর এখন থেকে আমরা এই তোরা একটা রিপোর্ট নিবি একেবারে। খেলাধুলা আমাদের হলো সাবসিডিয়ারি পার্ট, মেইন অংশ হলো পড়াশোনা এবং মাদক থেকে দূরে থাকা। আজকে অনেক রাত হয়েছে, সবাই এখন বাসায় যাও। আর খেলাধুলার বিষয় আমরা দেখতেছি, ভিন গ্রাম থেকে এসে আমাদের হেল্প নিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত তোমরা চাইছো, দেওয়া হয় নাই, রেকর্ড কেউ বলতে পারবে? সুজনের কাছে চাইছি, আলামিনের কাছে চাইছি, তপন ভাইয়ের কাছে চাইছি, আমি পাই নাই। এটা কিন্তু আমরা করি না। এই সাপোর্ট কি অন্য কোনো গ্রামের কেউ পাচ্ছে? তারপরেও যদি তোমাদের এখান থেকে প্রাপ্তি আমাদের শূন্য থাকে, তাহলে আমাদের জন্য এর থেকে হতাশার চেয়ে আর কিছু আছে? এই যে সভা হয় তোমাদের কাছে, তোমরা হয়তো স্বেচ্ছাশ্রম দাও, কিন্তু আর্থিক ভাবে কিন্তু আমরা কেউ যাই না। এরকম যত আমাদের গ্রামে যত অনুষ্ঠান হয়, সব কিন্তু আর্থিক ভাবে কয়েকজনই আমরা সম্মিলিত ভাবে করি। তোমাদের কিন্তু ব্যক্তিগত হয় না। ভিন গ্রাম থেকে, কালকে ইটাল থেকে আসছে, আজকে অক্টোবর থেকে আসছে, তারা সাপোর্ট নিয়েছে, তাদের গ্রামে একটা বল দেওয়ার লোক নাই। কিছু প্রোভাইড করার পর। ধন্যবাদ সুজন। আজকে আমাদের এই যে সবাই বসছি, উপস্থিত আছেন আমাদের গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার নানা। আমাদের গ্রামের অহংকার তো বটেই, পুরো জামালপুরের অহংকার তপন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো যারা নেতৃত্ব স্থানীয় সম্মানিত ব্যক্তি, আসসালামু আলাইকুম। এখানে বিষয়টা আসলে আপনারা যেভাবে দেখেন, আমি একটু অন্যভাবে দেখি। এখানে 14 বছরের নিচে কেউ আছো? না, 65 বছরের পরে নানাই আছে, আর কেউ মনে হয় না। এই 14 বছরের নিচে আর 65 বছরের উপরে যারা, এই জনসংখ্যাটারে বলা হয় বোঝা, মানে নির্ভরশীল।
আর 14 থেকে 65-র মধ্যে এরা হয়েছে কর্মক্ষম হবে, দক্ষ হবে, এরা একটা দক্ষ জনগোষ্ঠী হিসেবে হবে। আমাদের বাংলাদেশের 65% জনসংখ্যার বয়সটা হয়েছে 14-র উপরে, 65-র নিচে। এই যে যুবক যারা আছে এরা কিন্তু আমাদের ইয়েতে কাউন্ট হইতেছে যে এরা সবাই আমাদের সম্পদ, কিন্তু আমাদের এই যুব সমাজ কিন্তু কেউ সম্পদ হিসেবে হইতে পারে। এইখানে যে 30-40 জন আছে, কারো কি কোনো স্পেশাল কোনো দক্ষতা আছে, বিশেষ কোনো কাজে পারদর্শী? আমাদের জীবন কিভাবে কাটবে, আমাদের জীবিকা কিভাবে হবে, এটা নিয়ে কেউ চিন্তা করে? আমি মনে করি না চিন্তা করে। 5 বছর এইভাবে খেলবেই করবে, পরে যখন চিন্তা আসবে তখন যার যার মতো ছুটবে। এখন আমাদের ক্লাব, এই ক্লাবটা কেন? শুধু কি খেলাধুলা করার জন্য? উদ্দেশ্য কি শুধু খেলাধুলা? উদ্দেশ্যটা হলো যেন পোলাপান নষ্ট না হয়ে যায়, এইটার মধ্যে থাকে যেন আদব কায়দাটা শিখে, কিভাবে বড়দের সম্মান করতে হয়। বড়রা যায় সালাম কালাম, খবর নাই, ঠিক আছে? দেখা যায় যে মুড়ে বিড়িও ধরা এরকম পোলাপানও আছে। তো এগুলা যদি চলতেই থাকে তাহলে আমাদের ক্লাব কইরা আমার উদ্দেশ্যটা কি সফল হইলো? না। উদ্দেশ্যটা কি অর্জন হইলো? না না। খেলাধুলায় এটা আহামরি কিছু না। এখান থেকে কেউ ঢাকার কোনো ক্লাবেও খেলতে পারবে না, বাংলাদেশ জাতীয় দলেও খেলতে পারবে, পারবে কেউ আছে? না। হ্যাঁ, এটা কিন্তু নাই। কিন্তু আমাদের বেসিক যেটা পড়াশোনা করা, তারপরে হচ্ছে ভালো মানুষ হওয়া, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, এই তো। গায়ের জোর বেয়াদবি এগুলা কইরা পৃথিবীতে কেউ বড় হয়েছে রেকর্ড নাই। যে যত বেশি বিনয়ী সেই বড়। মানুষ যত বড় হয় তার মাথা তত বিনয়ী হয়, ঠিক আছে? কিন্তু পোলাপানের মাঝে যদি এটা হয় যে আমি একটা সিগারেট ধরাই, আমার রাগ বেশি, আমার গায়ে শক্তি বেশি, আমি এটা করবো, আমি এটা করবো, এগুলা করে বড় হওয়া সম্ভব না, এটা একদম গ্যারান্টি। এমনকি নিয়মিত আমরা খেলাধুলা করব, পাশাপাশি হয়েছে দেখা যায় কি করতে পারি আমি একটা, ঠিক আছে? কেউ চিন্তা করতে পারে আমি বিদেশ যাবো। বাংলাদেশে এখন বিদেশ যারা থাকে এরা হচ্ছে বাংলাদেশের রত্ন, বিদেশি রেমিটেন্স পাঠায়, এটা দিয়ে বাংলাদেশ আগাইতেছে। তাহলে এরকম চিন্তা করতে হবে কর্মক্ষম কেমনে হইতে চায়। এই যে এই গ্রুপিং করা, তারপরে এই করা, এগুলা না। আমরা সবাই এই বলা হয় যে জামালপুর, এই ময়মনসিংহ, এটা কখনো না। আমরা সবাই চিন্তা করবো আমরা চরপাড়ার সন্তান, ঠিক আছে? আমরা চরপাড়ার সন্তান, কোনো জামালপুর, কোনো ময়মনসিংহ, এগুলা ভেদাভেদ নাই। আমরা যে কিছুদিন আগে এই যে জাগরণীতে একটা ঘটলো, আমরা একা ছিলাম, আমরা কি জয়ী হই নাই? কিন্তু এটা আবার এরকম করা যাবে না যে আমরা নিজেরা এই যে অস্ত্র ব্যবহার করবো, নিজেরা লাঠি। যখন আমাদের গ্রামের উপর আঘাত আসবে তখন হয়তো আমরা যদি প্রয়োজন হয় কারোর উপর অন্যায় করবো না। কেউ যদি আমাদের উপর অন্যায় করে তাহলে হয়তো আমরা প্রতিরোধ করব, কিন্তু কারোর উপর আমরা অন্যায় করতে যাব না। আমরা অনন্যা মানে আমি সৎ, আমি ভালো মানুষ, আমি একটা কিছু কইরা খাই, এই জিনিসটা নিয়ে যেন বাঁচতে পারো, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এই দলাদলি করে এগুলো নিয়ে আসলে বেশি দূর যাওয়া সম্ভব না। এই জন্য আমাদের যারা মুরব্বী আছে, যারা সব সময় পাশে থাকে, তাদের সাপোর্ট সব সময় থাকবে, এটা নিশ্চিত। কিন্তু সাপোর্টটা দিবে কই? দেখলো একটা খেলা খেললাম, বড় আয়োজন করলাম, কিন্তু আয়োজনটা করলাম ফাঁকা জায়গায়, এগুলাতে মানে কোনো নাই, আউটপুট নেই। তাহলে মানে উৎসব করলাম, এই করলাম, সেই করলাম, দেখা গেলো আসলে আমরা যাদের পিছনে ইনভেস্ট করতেছি এগুলা সোনার টুকরা না। তাহলে কি কোনো লাভ হইলো? কোনো লাভই তো হইলো না। তাহলে এটা দেখানোর তো কোনো দরকার নাই। আগে মানুষ হিসেবে ভালো হইতে হবে, আগে নিজে চিন্তা করতে হবে আমার ভুলগুলা কি, ঠিক আছে? আমি কার উপর বেয়াদবি করতেছি, আমার দেখে ছোটরা কিছু শিখতেছে কিনা, ঠিক আছে? আবার তুমি বড় কারণে ছোটোর সামনে একটা সিগারেট ধরা আলবাইটা হইলো, ঠিক আছে? আমার পাওয়ার আছে, আমি বড়, ঠিক আছে, আমার ক্ষমতা আছে, আমি একটা সিগারেট ধরে ফেললাম, তার মানে ও এটা জিনিস শিখবো যে এই জিনিস থাকলে মনে হয় ধরানো যায়। তো এই জিনিসগুলো খেলাধুলা ফেক না। আমি আশাবাদী যে আজকের পর থেকে সবাই বসছে, ছোটখাটো যাই বলবো যাবো যে ছিল এটা মিটে যাবে। আর হচ্ছে এরপরে সবাই আমরা এক ছাতার নিচে থাকবো। কোনো একটু সমস্যা হইতেই পারে, এটা নিয়ে বসলে আলোচনার মাধ্যমে যে কোনো কিছু সমাধান হয়ে যায়, ঠিক আছে? আলোচনার মধ্যে এই যে আজকে আমাদের সরকারের বড় পরিবর্তন হয়ে গেছিল, শেখ হাসিনা যদি আলোচনায় আসতো এই জিনিসটা হইতো না। পাপে তার টাইনে আনছে যদিও, কিন্তু আলোচনা ছাড়া আমি এই আমি এগুলা করা ঠিক না। আমরা যদি আমরা এটা করছি বারবার এইটা
এই জিনিসগুলা, এটাই অনুরোধ যে আমাদের যে যুব সমাজ আছে, যুব সমাজ মানে হচ্ছে জনসম্পদ হইতে হবে, বোঝা যেন না হয় কারো কাছে। কারণ বাপের গাড়ি খায়, বাপ বয়স 65, এও অক্ষম, আবার পুলাদের আছে এটাও অক্ষম, লাভ হইল কি? লাভ তো কিছুই না। আর এই যে সুবিধাটা বাংলাদেশের, এটা 2035 সালে যায় সব জনসংখ্যা বেশি বুড়া হয়ে যাবে, তখন কিন্তু এটা হইব না। কাজে চিন্তা করতে হবে একটু অন্যভাবে। খালি খেলাধুলা করলাম, একটা আয়োজন করলাম, আবার একটা দলাদলি করলাম, ওইটা সমাধান হইলো, এটাই মানে আমরা এক, এতে কিন্তু আলটিমেটলি লাভ কিছুই হবে না। এক সময় ভাঙ্গন ধরবো, এক সময় ধরবো ছোটখাটো জিনিস থেকে বড় কিছু হবে, বলবে কিসের ক্লাব, কি এই হিসেবে। কিন্তু জিনিসটা সাস্টেইন হতে হবে, যেটা টিকসই থাকবে। এই টিকসই থাকার জন্য আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। নিজেদের পরিবর্তন করে তারপরে আমাদের সবাই ঐক্যভাবে হলে আমার ধারণা অত্র ইউনিয়নের মধ্যে আমরা একটা মডেল গ্রাম হব। আমাদের গ্রামে মডেল গ্রাম হবে। সবাই উদাহরণ দেবে, এই চরপাড়ার যুব সমাজ ভালো, তারা যে কোনো কাজে ঐক্যবদ্ধ থাকে, মানুষের গায়ে হাত তোলে না, কিন্তু অন্যায় আসলে আবার ছাড়ও দেয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলাই। সবাইকে ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ আমাদের ক্লাবের অন্যতম সদস্য আলামিনকে। উনি আমাদের যুব সমাজকে গঠনমূলক এবং খুব সুন্দর কথা বলার জন্য। এ পর্যায়ে আমি আমাদের ক্লাবের উপদেষ্টা আনোয়ার ভাইকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভার সম্মানিত মুরব্বী, আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ এবং সকলের শ্রদ্ধাভাজন ডাক্তার আলহাজ মুজিবুর রহমান সাহেব, উপস্থিত আমাদের এলাকার কৃতি সন্তান তথা জামালপুরের গর্ব কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার জনাব মিনহাজউদ্দিন তপন সহ অত্র ক্লাবের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। যে বিষয়টা আসলে সুজন আর আলামিন যেটা বলছে, তারপরে আসলে বেশি কিছু বলার থাকে না। তারপরে আমি দু একটি কথা বলতে চাই। সেটি হলো যে ওই দক্ষ মানব সম্পদ করতে হবে। আজকে আমরা কি করতেছি যে শুধু ওই কিছু পোলাপান আছে দেখতেছি আমি, এরা লেখাপড়া করে না, শুধু খেলাধুলা করতেছে। যদি এটার সঙ্গে খেলাধুলার সঙ্গে যদি লেখাপড়া না থাকে তাহলে উন্নয়ন হবে না। ঠিক আছে, এটা গার্জিয়ানের বোঝা হয়ে যাবে। কিরকম বোঝা হয়ে যাবে? যে সময়টা সে ও তো অন্য যারা লেখাপড়ার সঙ্গে খেলাধুলা করে তার সঙ্গে পারে উঠবে না, তার সময়টা কি করতে হবো, এর বেশি ব্যয় করতে হবো। আবার অন্য জায়গায় ওই চিন্তাটা করতে হবো যে কালকা যে আমি খেলবো, অবশ্য তো পাল্লা দিয়ে যাইতেছি না, কেমনে কালকা খেলুন। এগুলি মূর ঘুরে দেবো। কি করতে হবে? পড়াশোনার দিকে বেশি মনোযোগ দিতে হবে, পাশাপাশি খেলাধুলা। আর এই যেহেতু আমাদের গ্রামের যারা যে বলছে যে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার উপযুক্ত তারা ওগুলি হইলো, কিন্তু আমি যে ছোট কিছু হওয়ার হম না, ছোট কিছু করবো না, এই মানসিকতা থাকলো। এটা জনশক্তিরা যদি দক্ষ জনশক্তিতে পরিণত করে যায়, তাইলে গ্রামের উন্নয়ন হবো, এলাকার উন্নয়ন হবো, নচেত এটা হবে না। ঠিক আছে, 8-9 পর্যন্ত পড়ে আমি ওই যে মনে করুন ফুটবল খেলতেছি 2 বছর ধরে, কি করবো পরে, কি করবো পরে, আমার চিন্তা ভাবনাটা কি। ঠিক আছে, এইগুলি করা যাবে না। আর যে আমি বেশিরভাগই লক্ষ্য করি যে পোলাপানগুলি আসলে আমগর এলাকার না, সব এলাকারই যে কয় যে ডিজিটাল যুগ হয়েছে। ডিজিটাল যুগ হইয়া যেমন মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে বেশি, গাঁজা আসছে মোবাইলের প্রতি আসক্ত। এই যে রাস্তাঘাটে আমরা দিই যে সবসময় দিই যে 9টা-10টার সময় মোবাইল লয়ে বই গেছে, মোবাইল লয়ে বই থাকলে কি হয়, এটা পরে রাইট হয়ে যায় যে ওই মোবাইল দিয়ে। ঠিক আছে, ঘুমোতে উঠবো 10টার সময়। আমার গ্রামের ম্যাক্সিমাম পোলাওয়ান আমি দিই যে সকালে ওঠার কোনো কারবারই নেই। 10টা কি করে, 10টা যদি একটা ছাত্র মানুষ উঠে, আগে যারা পড়াশোনা করছে এরা কি 10টার সময় উঠছে কেউ? হ্যাঁ,
8টা 9টার সময় মানে 11টা 12টা পর্যন্ত মানে পড়ার একটা শব্দ ওই বাড়ি ছাত্র আছে এটা বোঝা গেছে। এখন কোনো বোঝার চিহ্ন আছে যে ওই বাড়ি একটা ছাত্র আছে, বোঝার চিহ্ন নাই, মানে এরা লেখাপড়ার থেকে সরে যেতেছে, মোবাইল টিভির দিকে আসক্ত হইতেছে, পাশাপাশি রাত জাগার দিকে আসক্ত হইতেছে। রাত জায়গায় গিয়ে সকালে উঠতেছে, সকালে স্কুলে কলেজে যাওয়া ব্যাহত হইতেছে। অতএব কি করতে হবে, আমাদের সকলের সন্তানদেরকে 9টার মধ্যে বাড়ি ছেড়ে নিতে হবে। যে 9টাই তো বেশি হয়ে যাবে, কিন্তু আমি যে 12টার মধ্যে যে এনো আড্ডা মারতে আছে, তাহলে তুই কি লেখাপড়া করবো, কি ক্লাবই করবো, কি লেখাপড়াই করবো, কিছু করাবো না। অতএব সন্ধ্যার থেকে যে 14 বছরের নিচে আছে পোলাবান, সন্ধ্যার সময় পোলাবান ঘরে রাখবেন যেন বেরিয়ে না আসতে পারে। বেরিয়ে যদি আসে তাহলে আপনার পোলা মোবাইল টিকবো, অন্য লাইনে চলে অবশ্যই যাবো, যত রকম ক্লাবই আপনি করেন, এটা ফিরে যাওয়ার কোনো শক্তি নেই। ঠিক আছে? পাশাপাশি যে জিনিসটা যে এটা খেলাধুলার ওরা একটা ক্লাব করছে এনে, এটা ওদের উদ্যোগকে সুস্বাগত জানায়। এবং এই বেকার সময়টা মানে একটা ভ্রান্ত পথে কাটাইতো, এটা একটা মানে সঠিক পথে কাটাইতেছে, এটা ঠিক আছে। কিন্তু অন্য অন্য দিকটাও এনে যারা আছে, যারা নিয়ন্ত্রক, তাদের কাছে আহ্বান থাকবো যে অন্য অন্য দিকগুলিটাও কিন্তু আমি এনে বললাম না। ঠিক আছে? অনেকেই জানে যেগুলি মানে এদের নিয়ন্ত্রণে আসা ওগুলি কাজ করা দরকার, যে তুমি এগুলি করো, আসলে তোমার কিন্তু এগুলি করা যাবে না। ঠিক আছে? এটা আমার ক্লাবের বদনাম হবে। অনেক এনু করো আর অনু করো, এটা আমি কি করি আপনি জানো না, আপনি কি করেন আমি জানি। ঠিক আছে? এনে আসলে প্রকাশ্যে বলার, আগামী দিনের জন্য সাবধান হয়ে যায় যে মাদকের জন্য কঠিন ব্যবস্থা আসবে, শুধু মুখে না, কার্যতও এটা আমরা করব, এটা আমাদের নিয়ত আছে। যেমন এখন পাশের গ্রামে একটা জুয়া খেলা হইতেছে, ঠিক আছে, আমগুর গ্রামে টুকটাক হইতেছে, আমার কাছে তথ্য আছে। এগুলি কি আমরা প্রতিরোধ করব? প্রতিরোধে এখন আইন নেই, দেশে আইন নেই, পুলিশ বেরিয়ে আসে না। ঠিক আছে? এটা যদি আমরা সংঘবদ্ধভাবে যে শোনো তোমরা খেলতেছো, ঠিক আছে, কালকার থেকে খেলা বন্ধ, আমরা কিন্তু না এলে আমরা এই যুব সমাজ এটার প্রতিবাদ করব, এইরকম যদি থাকে তাহলে আসলে মূল প্রতিবাদটা আসবো। এখন কারা কবে প্রতিবাদ করে দিব ওইটা হইলে আসলে সঠিক প্রতিবাদটা আসতেছে না। যে আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে আমার ছেলের ওই যে ওই আরেক কথা মনে হয়ে গেল, যে এখন দেখা গেল যে এই বেড়ার ছেলেরে আমি বললাম যে তুই এই এত রাত্রে রাস্তায় কেন রে, এই তুই বাড়ি যা। এই বেড়া গুলো যে আমার ছেলে আপনার ধমক দিচ্ছেন কেন গো? হ্যাঁ আমার ছেলেদের মধ্যে এটা করবো, আপনার কি? এইরকম যদি করেন তাহলে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এখন ওই যে আমরা কিন্তু দেখছি এনে যে কুকুরের এনে, ঠিক আছে, বারবার বলা সত্ত্বেও পোলাপানগুলি শুনে না, বারবার বলা সত্ত্বেও পোলাপানগুলি শুনে না, ওইনে মোবাইল টিপে ওইনে ডিস্টার্ব করে, তাহলে এটা তো হলো না। এখন তার বাড়ির সামনে ওই রাস্তার মধ্যে ওইনে বসে দেবো, কেন বসে দেবো? আপনার 8টা 9টার পরে কি কাজ ওইনে আছে? কাজ আছে কিছু? যার যে বাড়ির যান, আপনি যেহেতু ছাত্র মানুষ, এইগুলি হয় না। তাই সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমরা আমাদের নিজেদের ছেলেগুলিকে আমরা নিজেরা সতর্ক রাখবো। না পারলে এলাকার মুরব্বী আছে, যুব সমাজ আছে, সবাই নিয়ে ওরে আবার নতুন করে বুঝাবো, তবুও যেন আমাদের ছেলেগুলি বিপদে না যায়। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনোয়ার ভাইকে, অনেক সুন্দর গঠনমূলক কথা আমাদেরকে বলেছে। এবং আমরা যারা শুনেছি তারা যদি মনে করে উনি বলেছে আমরা শুনেছি বাড়ি দিকে ভুলে গেলাম, তাহলে আমাদের এখানে এই রাত্রেবেলা বসে আপনাদের সন্তানদেরকে, আপনাদের গার্জিয়ানদেরকে বলার কোনো দাম নাই। আরও যদি 1000 বারও বলি দাম নাই। এখানে যারা যুব সমাজ আছে, তোমরাও যদি মনে করো এই লোকগুলো যে উপদেশগুলো দিচ্ছে, হ্যাঁ, যে সুন্দর কথাগুলো, এরা কিন্তু তুমি টাকা দিয়াও আনতে আইনে শুনতে পারবা না, এতে ফ্রিতে তোমরা এগুলো বলতেছি, কিন্তু শুনলে এটা শুনতে মানে মানার মতো শুনতে হবে। তাই আমি আশা করি আমাদের যুব সমাজ আমাদের এই যারা আলোচনা করতেছে এই কথাগুলো তোমরা শুনবা। তবে আমি আরেকটা মেসেজ আপনাদেরকে দিই, যেহেতু আমাদের উদ্দেশ্য কি ছিল, মাদক বিরোধী, সবাই একটা স্লোগান দিবা, মাদককে কি না বলি, আর মাদক ছেড়ে খেলাধুলি, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। যারা মাদক বিক্রি করে তাদের লিস্ট কিন্তু আমার কাছে ছিল,
আমি সবাইকে ওয়ার্নিং দিছি, সবাই এখন বন্ধ করে দিছে। যারা এখানে যারা আসো আর যারা বাইরেও আসো তাদেরকে মেসেজটা পৌঁছাই দিবা, যারা মাদক খায় না শরীর আসছে আলহামদুলিল্লাহ ভালো, যারা খাচ্ছ যারা মনে করো আমরা জানি না তাহলে ভুল মনে করো, আমরা কিন্তু সবার লিস্ট আমার কাছে আছে, কারা কারা খায় কারা কোন গ্রাম থেকে মাদক নিয়ে আসে সেটাও আমি জানি। তোমাদেরকে তোমাদের ভালোর জন্য বলতেছি, তোমরা এগুলো থেকে সরে আসবা। সবার স্লোগান কি? মাদক মাদক থেকে দূরে আসবো ইনশাআল্লাহ। এখানে কারা কারা পড়ালেখা করে সবাই হাত তুলো, যারা যারা পড়ালেখা করো। ছাত্র এখন থেকে যারা গার্জিয়ান তারাও সজাগ থাকবেন। সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় যায় কি করে দায়িত্ব আপনার। আপনার সন্তান যদি মানে খারাপ পথে যায়, এটা যদি আনোয়ার ভাই শাসন করলো, আনোয়ার ভাই বললো, এটা আপনি খারাপ দৃষ্টি দেন, তাহলে আপনার কপাল আপনি পড়লেন। যদি আপনি এটা মনে করেন যে আনোয়ার বলার কেডা, আমার রাতে ছেলে 10টা 12টার সময় ঘুরতেছে, এটা যদি বলে তাই মনে করেন, তাহলে আপনার কপাল আপনি খাইলেন, আপনার ছেলে সন্তান খারাপ হলে আপনার কপাল খাইলেন। তো এই পর্যায়ে আমি আমাদের সভাপতি আলহাজ মজিবুর রহমান, ওনাকে আমি আপনি আমাদের অনেক মানে আইডল, ঠিক আছে, অনেক এই বয়সেও ইনি এই বয়সেও আমাদের যুব সমাজকে আমি ছোটবেলা থেকে যেরকম মোটিভেশন দিয়ে যাচ্ছি এখনো দিয়ে যাচ্ছি। আমি ওনাকে কিছু গঠনমূলক উপদেশ, গার্জিয়ান আছে এবং যুব সমাজ আছে, সবাইকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আজকে এই যুব সমাজের উদ্যোগে যেখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এখানে আমার পাশে উপস্থিত আছে আমার গ্রামের কৃতি সন্তান রাষ্ট্রঞ্চল বেদের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজউদ্দিন তপন, তারপরে উপস্থিত আছে আমাদের গ্রামেরই আনোয়ার হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইত্যাদি, আরো অনেক উপস্থিত আছে। সবাইকে আমার সালাম। আজকে আমরা এমন একটা সময়ে উপস্থিত, এটা আমাদের সৌভাগ্য। আমাদের সাথে আমাদের এই গ্রামের কৃতি সন্তান মিনহাজউদ্দিন তপন সরাসরি জড়িত। সে সবসময় গ্রামের খোঁজখবর রাখে, আমাদের কাছে জিজ্ঞাসা করে কেমনে কী করা যাবে, সবসময় পরামর্শ নেয় এবং আমিও তার সাথে এই গ্রামের পরিবেশ পরিস্থিতি নিয়ে প্রায় সময় শেয়ার করি। আমাদের গ্রামটা অতীব গরিব এবং বলতে গেলে অশিক্ষিত, কারণ লেখাপড়ার দিকে আমাদের তেমন কোনো গরজ নাই। এই যে ছেলে মেয়েরা যে এভাবে উচ্ছৃঙ্খলভাবে ঘোরাফেরা করে, অথচ তাদের উচিত, গার্জিয়ানদের উচিত আমাদের কাছে পরামর্শ নেওয়া, আমাদের সাথে বলা যে আমার ছেলেটা তো এইভাবে চলতেছে, যে আপনার কেমনে কী করা যায়। তে সবচেয়ে দুঃখ লাগলো আজকে এই সুজনের কথায় যে অনেক গার্জিয়ান নাকি এসে উল্টা চাপ সৃষ্টি করে যে আমার ছেলেকে এটা করা হলো কেন, আমার ছেলেকে খেলায় নেওয়া হলো না কেন। এটা আসলে একটা মানে আশ্চর্যজনক কাজ, কিন্তু তারপরে আমরা আশাবাদী গ্রামকে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সাজানোর চিন্তা আমাদের সবসময় মাথায় থাকে, কেমনে কী করা যায়। তা আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে তো হলো না। আপনার ছেলেকে আমরা যদি শাসন করি সেটা আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত, যে আমি যেটা পারি না তারা সেটা করে দিতেছে। আমি এই বৈঠকের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাই গার্জিয়ানদের প্রতি, আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, আমাদের সহযোগিতা চান। আপনার ছেলে ভালো হইলে আপনার সংসার ভালো, আমাদের গ্রাম ভালো, গ্রাম ভালো হইলে সব এলাকাই ভালো। এবং মিনহাজের মতন যদি একজন ভালো বড় মাপের একজন ই হইতে পারে তো দেশে ভালো, দেশের মঙ্গল, দেশের সুনাম। যারা লেখাপড়া করো তারা এই যে আনোয়ার বললো লেখাপড়ার দিকে এটাকে অগ্রাধিকার দিতে হবে। লেখাপড়া ছাড়া কোনোই নাই, কোনো গতি নাই। লেখাপড়া না থাকলে আজকে একটা দোকানে কর্মচারীও নিতে চায় না কেউ।
আমি এলাকার মাস্তান, আমি এলাকার এইটা, আমি অমুকের নাতি, অমুকের ছেলে, এই পরিস্থিতি কয়দিন চলবে? যখন গাড়ে বোঝা চাইপে যাব, যখন 20-22 বছর বয়স হবো, একটা বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবো, তখন কিন্তু আফসোস করবো, হাই রে তারা তো বলছিল, আমি তো কিছু শুনি নাই। এই জিনিসগুলি স্মরণ করে দেওয়ার জন্য আজকে এই বৈঠকের আয়োজন। যাই হোক, আমি আগে গ্রামে খুব কম আসতাম, এখন প্রায় গ্রামেই থাকি এবং গ্রাম নিয়ে চিন্তা ভাবনা করি। গ্রামের পরিবেশটা যে কোনো উপায়ে হোক আমাদের ভালো রাখতে হবে। গ্রামে অনৈক্য সৃষ্টি করা যাবে না, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ হইয়াই এই জুয়া, মাদক সব কিছু মোকাবেলা করতে হবে। এই দুইটা জিনিস যদি আমরা এই গ্রাম থেকে দূর করতে পারি, আমার মনে হয় গ্রামটা ভালো হইতেই হবে। না হয় উপায় নাই। আপনার ছেলে লেখাপড়া করতেছে, আপনার ছেলে লেখাপড়া ভালো হবে। লেখাপড়া ছাড়া কোনো গতি নেই, কোনো চাকরি বাকরিও পাওয়া যাবে না। কমপক্ষে SSC পাস করতেই হবে। এবং পাশাপাশি যে খেলাধুলার আয়োজন, এটাও থাকতে হবে। খেলাধুলায় মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে তার চিন্তাধারাই ভালো থাকবে, যে কেমনি কী করা যায়। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। তা আমি বেশি কিছু বলতে চাই না, আপনাদের এই দিকের উদাত্ত আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আলহাজ মুজিবুর রহমানকে। উনি অনেক সুন্দর গঠনমূলক আলোচনা আমাদেরকে বলেছে, আমরা শুনেছি। এর জন্য ওনাকেও আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। এখন এ পর্যায়ে আমাদের এখানে যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ান যারা আছেন, এখানে গার্জিয়ানদের পক্ষ থেকে কিছু বলার আছে কিনা একটু যদি কেউ বলতেন, যে আমার পক্ষ থেকে কিছু বলার আছে। আপনারা একজন দুইজন একজন বলেন। গার্জিয়ান কেউ আছেন পিছনে? পিছনে কেউ আছেন? মানে আপনারা কিছু আমাদের উপদেশ দেন, কারণ আপনাদের সন্তানদেরকে আমরা উপদেশ দিচ্ছি, আপনারা আমাদের কিছু উপদেশ দেন, আমরা যাতে ওইভাবে, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, এখানে স্বেচ্ছাশ্রম। আমরা যা কিছু করতেছি আপনাদের সন্তানকে, আমাদের যুব সমাজকে সঠিক পথে আনার জন্য। যদি কোনো ভুল থাকে, আপনারা যদি কোনো সৎ উপদেশ দেন, আমরা সেটা গ্রহণ করবো। কথা কি ভালো লাগতেছে না নাকি? আছে কেউ আছে? অনেক লোক কমে গেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তোতা মামা আপনি যদি আমগরে কিছু গার্জিয়ানের পক্ষ থেকে কিছু বলতেন, আমরা খুব খুশি হবো। মানে গার্জিয়ান পক্ষ থেকে আপনি কিছু, হ্যাঁ বলবেন। আচ্ছা।